কবিরকে টার্গেট করে কর্ণ চ্যাটার্জিকে উচিত শিক্ষা দিল পরশুরাম। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় পরশুরামের আসল পরিচয় সবার সামনে চলে এসেছে, আর সেই জন্য পরশুরামের কাছে চলে গেছে কাকিমণি আর তটিনীর মা। তখনই তটিনীর মা বলে, জামাই আমরা ভুল করেছি, আমরা স্বীকার করছি, কোনোভাবে কি আমাদেরকে বাঁচানো যায় না? তখনই আরাধ্যার মা বলে, এরকমভাবে বলছো কেন দিদিভাই? ও তো আমাদের বাড়ির জামাই, আর ও কি আমাদের জন্য এইটুকু কাজ করতে পারবে না? পারবে পারবে, আমাদের জন্য এইটুকু কাজ আমাদের জামাই ঠিকই করতে পারবে। ঠিক সেই মুহূর্তেই তখনই পরশুরাম বলে, আমি আমার কাজের সততা সবসময় বজায় রেখেছি আর রাখবো। আমাকে দিয়ে কোনো অনৈতিক কাজ করানো যাবে না। সেটা হয়তো আপনারা জানেন না, তবে আজকে জেনে রাখুন সেই কথাটা। তখনই কাকিমণি বলে, আপনি আমাদের সাথে এরকম ব্যবহার করছেন পরশুরাম? আচ্ছা ঠিক আছে, বলো কত টাকা চাই? কত টাকা পেলে তুমি আমাদের সমস্ত প্রমাণগুলো লোপাট করে দেবে? উত্তর দাও। 5 লাখ, 10 লাখ, 10 কোটি টাকা নেবে? তাহলে মুখটা বন্ধ রেখে আমাদের প্রমাণগুলো সব একদম ধুয়ে মুছে সাফ করে দাও। পরশুরাম বলে, সেটা কখনো সম্ভব নয়। আমি কখনো আমার কাজের খারাপ কিছু হতে দিইনি আর দেবও না। তটিনী বলে, মা তুমি তোমার ছোট যাকে বলে দাও আমার হাজবেন্ড টাকার কাছে বিক্রি হয় না, এইটা তোমাদের সবার জানাটা দরকার। তখনই কাকিমণি বলে, তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি রে তটিনী, তুই তোর বাবা কাকা বাড়ির সবাইকে এইভাবে ফাঁসিয়ে দিতে পারবি? তটিনী বলে, অনেক দিন আগেই তোমরা অনেক খারাপ কাজ করছো, তোমাদেরকে বারবার করে শোধরানোর পরেও তোমরা শোধরাওনি, তারপরে আর কি বাকি থাকতে পারে বলো তো? তাই বাধ্য হয়ে এই ডিসিশনটা তো আমাদেরকে নিতেই হতো। খুব ভালো হয়েছে জানো তো, ওর আসল পরিচয়টা সামনে এসেছে। না হলে যে তোমরা ওকে কিভাবে ছোট করতে সেটা তো আমি দেখেছি, আমারই চোখের সামনে আমারই হাজবেন্ডকে নানান ধরনের কথা শোনাতে, আর সেটা আমি খুব ভালো মতন জানি। একটা কথা বলি শোনো, মানুষকে না কখনো অপমান করবে না, কারণ সময় সুযোগ বদলাতে বেশি সময় লাগে না। ঠিক সেই মুহূর্তেই কাকিমণি বলে, তুই কি ভেবেছিস তোরা যদি প্রমাণ লোপাট না করিস, প্রমাণ লোপাট করার জন্য আর কেউ থাকবে না? সব কিছু থাকবে, কেউ সাক্ষী দেবে না। তখন আয়ুষী বলে, সরি মম, আমার ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। আমি সাক্ষী দেব, কারণ আমি সব কিছু দেখেছি, আর এর ভুক্তভোগী সবার আগে আমি ছিলাম। আমাকে নিয়েও বিজনেস করতে চেয়েছিল, তাই এই সাক্ষীটা আমাকে দিতেই হবে। তখনই আয়ুষীর মা আয়ুষীর ওপর চিৎকার করে ওঠে, কিন্তু আয়ুষী তখন বলে, তোমাদের জন্য না আমি, আরাধ্যা, প্রার্থনা, আমরা এতটা খারাপ হয়ে গেছি, আর এটা একদম সত্যি কথা। তবে আমি সাক্ষী দেবই, কেউ আমাকে আটকাতে পারবে না। এরপর সবাই মিলে চলে যায়। তখনই তটিনী তার মাকে বলে, মা তুমি থাকবে না, খেয়ে যাবে না? কিন্তু তটিনীর মা বলেন, না, যতই হোক এই সময় আমার স্বামীর পাশে থাকাটা খুব জরুরি। এই বলেই সবাই চলে যায়। তখন যাওয়ার আগে আয়ুষী বলে যায়, জিজু তুমি চিন্তা করো না, এরা একদিন ঠিকই তোমার মর্মটা বুঝতে পারবে, ঠিক যেভাবে আমি বুঝতে পেরেছি। অন্য একদিন এসে খাওয়া দাওয়া করব। এই বলেই বেরিয়ে চলে যায়। তটিনী বলে, জানো তো, তোমার ওপরে আমার খুব গর্ব হচ্ছে। তুমি যেভাবে আজকে আমার বাড়ির লোকদের সে জব্দ করেছো, তারা ঘুষ দিতে চেয়েছিল, তুমি সেটা নাওনি। তুমি প্রমাণ করে দিয়েছো তুমি কত বড় একজন অফিসার, আর তোমার মন ঠিক কতটা বড়। পরশুরাম বলে, আমি যেই প্রফেশনে আছি সেখানে এরকম প্রলোভন সবসময় আসতে থাকে, কিন্তু আমি কখনোই আমার ডিপার্টমেন্টের সাথে, আমার কাজের সাথে কখনোই কোনো অনৈতিক কাজবাজ করব না। তটিনী পরশুরামকে জড়িয়ে ধরে। অন্যদিকে দেখা যায় পরশুরাম ডিপার্টমেন্টে চলে যায়। সেখানে চলে যাচ্ছে পরশুরামের শ্বশুরমশাই কর্ণ চ্যাটার্জি আর কবির। বলরাম বলে, কি ব্যাপার, 3 মূর্তি হঠাৎ করে ডিপার্টমেন্টে? তখনই তটিনীর বাবা বলে, হ্যাঁ আমি আমার জামাইয়ের সাথে কথা বলতে এসেছি। তখনই চলে যায় পরশুরামের ডিপার্টমেন্টে। এরপর বলরামকে দেখে বলে, জামাই আমি তোমার সাথে একটু আলাদা কথা বলতে চাই। পরশুরাম বলে, বলুন না, কি কথা বলবেন বলুন, অসুবিধা নেই, অসুবিধা থাকার তো কোনো কথাও না, আপনার কি কি কথা আছে বলে ফেলুন। আর বলরাম, ও তো আমাদের ডিপার্টমেন্টেরই লোকজন, বলুন। এর মধ্যেই তটিনীর বাবা বলে, দেখো তোমাদের বিয়ের অনুষ্ঠানটা তো সেভাবে করা হয়নি, তাই ভাবছিলাম যদি অনুষ্ঠানটা একটু বড় করে করা যেত, সব কিছুই আবার একটু নতুন করে হতো, তাহলে কেমন হতো? পরশুরাম বলে, কি ব্যাপার বলুন তো, হঠাৎ করে এসে একদিন এ সমস্ত অফার করছেন? একটা সময় ছিল যখন আপনি আমাকে একদমই সহ্য করতে পারতেন না, এমনকি আপনার বাড়িতে গেলে খুবই অপমান করতেন, সেসব দিনের কথা কি ভুলে গেলেন? কর্ণ চ্যাটার্জি বলে, ভুলটুল হয়ে গেছিল, কিন্তু এখন শুধরে নেবে। তুমি যদি চাও তোমার ছেলে মেয়েকে আমি ভালো বড় স্কুলে ভর্তি করে দিতে পারি, তোমার জন্য অনেক ফ্যাসিলিটি থাকবে,
দামি ব্র্যান্ডেড বিদেশি কার চড়বে তুমি, আর তোমার ফ্ল্যাটটা অনেক বড় স্কোয়ার ফিটের হয়ে যাবে। সমস্ত রকমের সুযোগ সুবিধা তোমাকে দেওয়া হবে। শুধু তোমাকে একটা কাজই করতে হবে, প্রমাণগুলো সব কিছু সরিয়ে দিতে হবে। কি পারবে তো? তখন পরশুরাম বলে, আমার ওই 10x10 ঘরটা খুব প্রিয়, আর আমার ছেলেমেয়ে যে স্কুলে পড়ে সেই স্কুলটা আমার পছন্দের। আমার ছেলেমেয়ে ওখানেই মানুষ হবে। আর রইল গাড়ি, আপনারা কখনো বাসে করে অফিসে গেছেন? বাস ব্যবহার করেছেন? পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছেন? করে দেখবেন কতটা মজা লাগে, কতটা শান্তি লাগে। আমরা মধ্যবিত্ত হতে পারি, দিনের শেষে যখন কাজ করে বাড়ি ফিরে যাই তখন আমাদের চোখে শান্তির ঘুম নেমে আসে। আপনাদের মতন অনৈতিক কাজ করে অনেক টাকা পেয়ে ঘুম আসে না এমন পাবলিক আমরা নই। আমরা জানি আমাদের জীবনটা ঠিক কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাই এই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না। তখনই দেখা যায় যে তটিনীর বাবা বলে, জামাই তুমি আমাদের সাথে এভাবে কথা বলছো কেন? পরশুরাম বলে, আপনারা ঠিক যেরকম ব্যবহার করবেন আমাকেও তো ঠিক সেরকমই ব্যবহার করতে হবে, তাই না? আর কি কোনো উপায় রেখেছেন? তখনই তটিনীর বাবা বুঝতে পারে সবাইকে কেনা গেলেও পরশুরামকে কোনোদিনও কেনা সম্ভব নয়, কারণ পরশুরাম সবসময় নিজের পথেই হেঁটেছে, নিজের ডিপার্টমেন্টের প্রতি, নিজের কাজের প্রতি লয়াল থেকেছে। এর মধ্যেই কর্ণ চ্যাটার্জি বলে, আর কিছুক্ষণ পরেই তোমার বাড়িতে হামলা হবে, সমস্ত প্রসেসিং হয়ে গেছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই যখন কবির চ্যাটার্জি বেরিয়ে যাচ্ছিল তখনই কবির চ্যাটার্জিকে টার্গেট করে পরশুরাম আর বলে, আমার পরিবার যদি শেষ হয়ে যায় তাহলে আপনার একমাত্র ছেলেও শেষ হয়ে যাবে, ওকে হয়তো এখান থেকে আর ফিরিয়ে নিয়ে যেতে পারবেন না। কর্ণ চ্যাটার্জিকে জব্দ করে এইভাবেই পরশুরাম। তখনই কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে যায় আর বলে, ছেড়ে দাও, আমার ছেলেকে ছেড়ে দাও। পরশুরাম বলে, তাহলে আমার পরিবারকেও আগে ছেড়ে দিন, তারপরে আপনার ছেলেকে আমরা ছেড়ে দেব। কর্ণ চ্যাটার্জি বুঝতে পারে পরশুরামের সাথে একদম লড়াই করাটা সম্ভব নয়, কারণ পরশুরাম খুবই ভালো একজন অফিসার।